সালাম আলাইকুম দর্শক, 24 ঘন্টা পর আবার বসলাম দুইটি কথা বলার জন্য। আমরা এখন বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে তারেক রহমান। তার পূর্বে 16-17 মাস ছিলেন ইন্টারিম গভর্নমেন্টের হেড ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনার পূর্বে 15-16 বছর শাসন করেছিল শেখ হাসিনা। সেই শাসন আমলে আমাদের অবস্থা তেমন খুব একটা বেশি ভালো ছিল না। সেই শাসন আমলে আমরা তখন ব্যক্তি স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, মুখে কিছু প্রকাশ করার স্বাধীনতা ছিল না। আইনগর, গুম, খুন এগুলি নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। আইনাগর, ঘুম খুম এগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। আমরা তখন দেখেছি জামাতের বেশ কয়েকজন নেতাকে, বয়স্ক নেতা, 80 ঊর্ধ্ব নেতাকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে শেখ হাসিনা। বিএনপির একজন নেতাকে, বয়োজ্যেষ্ঠ নেতাকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। সেই নেতার নাম হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরী। জামাতের নেতা মুজাহিদ, আলী হাসান মুজাহিদ, কামরুজ্জামান, আরও অনেকে ছিল। এদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। অনেকে বলে এগুলা ভারতের একটি এজেন্ডা বাস্তবায়ন করেছে, ভারতের রয়ের নীল নকশা বাস্তবায়ন করেছে শেখ হাসিনা। এখন যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তখন আমাদের ব্যক্তি স্বাধীনতা, কোনো স্বাধীনতাই ছিল না। না বিএনপির স্বাধীনতা ছিল, না মানুষের স্বাধীনতা ছিল, না জামাতের স্বাধীনতা ছিল। জাতীয় পার্টি তখন আওয়ামী লীগের একটি গৃহপালিত বিরোধী দলের ভূমিকা পালন করেছিল, আমরা দেখেছি। আজকে সেই জাতীয় পার্টি বিলুপ্তির পথে। এখন আমি যে কথাটা বলতে চাই যে আমাদের মোটেই কোনো স্বাধীনতা তখন ছিল না। আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের সালাউদ্দিন, উনি তখন ভারতে ওনাকে গুম করেছিল এরকম শোনা গেছে। উনি দীর্ঘ অনেক মাস পরে ওইখান থেকে উনি মুক্তি পেয়েছেন। 2024 সালে 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পরে উনি মুক্তি পেয়েছেন। আজকে উনি স্বরাষ্ট্রমন্ত্রী। কারো কোনো স্বাধীনতা ছিল না। জুলাই আগস্টের এই বিপ্লব, ছাত্রদের এই বিপ্লব এবং 1400-র উপরে ছাত্রকে হত্যা করেছিল শেখ হাসিনা। শিশু ছিল প্রায় 35-36টি শিশু ছিল, রেহাই পায়নি। সাধারণ পাবলিক তো আছেই। আমরা বাঙালি জাতি খুব ভুলামনা জাতি, সব কিছু খুব দ্রুত ভুলে যাই এবং অকৃতজ্ঞ। আমরা অকৃতজ্ঞ জাতি। কৃতজ্ঞতা আমাদের মধ্যে কম, কৃতজ্ঞতা বোধটা। আজকে আমার এই কথা বলা কী জন্য বলছি সেটা আপনি আমার পরবর্তী কথাটা শুনলে বুঝতে পারবেন। আজকে যদি ছাত্ররা আর নিজের জীবন না দিত, তাইলে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যেত না এবং এখনও জগদ্দল পাথরের মতো বসে থাকতো। যে সমস্ত নেতাগুলো এখন বড় বড় কথা বলে, সেই সমস্ত নেতাগুলো হয় জেলে থাকতো, নাইলে পালিয়ে বেড়াতো। আজকে এই জুলাই আগস্টের বিপ্লবের কারণে আজকে আমাদের এই স্বাধীনতা। কিন্তু আমরা বেমালুম ভুলে যাচ্ছি। বিশেষ করে বিএনপির কথা বলছি। বিএনপি
ভুলে গেছে সেই স্বাধীনতা, যার কারণে আমরা হা না ভোট দিয়েছি এবং সেটাকেও অস্বীকার করতে যাচ্ছে বিএনপি। সেটা জানি না, ভবিষ্যতে লোকজনে বলছে এটা বিএনপির জন্য ভবিষ্যতে খুব খারাপ ফল বয়ে আনবে বিএনপি, কারণ ভোটটা দিয়েছে বলছে যে এগুলো সংবিধানে নেই। সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট সংবিধানে কোথাও লেখা আছে? থাকলে জানেন কত অনুচ্ছেদে আছে, সংবিধানও নেই। তো এখন যেভাবে আমরা অস্বীকার করছি, আমরা জুলাই আগস্ট বিপ্লবকে আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করছি, মানুষ হানা ভোট দিয়েছে, 66% মানুষ হাতে ভোট দিয়েছে, আউট অফ 100 বাকি রিমেনিংস তারা কম মানুষের নাতে ভোট দিয়েছে। নাতে ভোট যারা দিয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যা মেজরিটি বিএনপির লোকে দিয়েছে, আওয়ামী লীগের লোকে দিয়েছে। আর সাধারণ মানুষ হার পক্ষে ভোট দিয়েছে। এটাও তো সংবিধানে নাই, যেমন সংবিধানে নাই তত্ত্বাবধায়ক সরকারের আমলের নির্বাচনটা, ইন্টারিম গভর্নমেন্টের নির্বাচনটা সংবিধানে নেই। তো এটা যদি বিএনপি না মানে, তাইলে বিএনপি যে আজকে যে সংসদটা গঠন করলো, এই সংসদটা কিন্তু একসময় আইনের মুখোমুখি পড়বে এবং প্রশ্নবিদ্ধ হবে। আমরা কীভাবে ব্যামালম ভুলে গেলাম, বিএনপির নেতারা কীভাবে ব্যামালম ভুলে গেল। অন্তত হাসিনা স্বৈরাচারী হয়ে গিয়েছিল, হাসিনা স্বৈরাচারীর হয়ে যাওয়ার পরিণতি আজকে বিএনপির নেতারা দেখেও না দেখার মতো করছে। একদিন যে এই জিনিসগুলো যে আপনাদের কাঁধের উপর আসবে না, সেটার গ্যারান্টি কি? আপনারা যতই শক্তিশালী হন, কিন্তু আপনারা শেখ হাসিনার মতো এত শক্তিশালী না, হতেও পারবেন না। এটা আমি একজন সাধারণ মানুষ, নাগরিক হিসেবে কথাগুলো বলছি, অন্যভাবে নিয়েন না। আজকে আপনারা ভুলে যাচ্ছেন, আজকে 72 সংবিধান নিয়ে কথা বলছেন শুধু। এই 72-এর সংবিধান, এগুলা এখন বোঝা যাচ্ছে এগুলো ভারতের নীলনকশার সংবিধানগুলো হয়েছিল তখন। এটাতে ভারতের সুবিধাজনক অবস্থা ছিল। এই সংবিধান শেখ মুজিবে করেছিল ভারতের সাথে। এই সংবিধানে অনেক অনুচ্ছেদ শেখ মুজিব প্রকাশ করে নাই তখন। আপনার 72 সংবিধানের কথা চিন্তা করেন। এইটা হচ্ছে 2026, 2024 যদি আপনার 72 চিন্তা করেন, তাইলে হবে? 72 সালে টিভি ছিল না, মোবাইল ছিল না, আর অনেক কিছু ছিল না। টিভি থাকলেও মোবাইল ছিল না, অনেক কিছু ছিল না, স্মার্ট টিভি ছিল না। তো আপনারা সেই সংবিধান, সেই ওইটা নিয়ে সেটা কেন করেন সেটা মানুষ বুঝে। কারণ এই হানা ভোটে যে কারণে হানা ভোটগুলো হয়েছিল, এগুলো যদি পালন করতে যায় বিএনপি, তাইলে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা ক্ষমতার উল্লেখযোগ্য ভারসাম্য চলে আসবে। প্রধানমন্ত্রী চাইলে কোনো কিছু এককভাবে করতে পারবে না প্রেসিডেন্টের ইয়ে ছাড়া, এবং আপার সংসদের উচ্চকক্ষের অনুমতি ছাড়া এগুলি করা যাবে না। এই জন্য তো আপনারা এগুলো মানবেন না। আপনারা কি মানবেন? এগুলি না মানলে আপনারা তো অনেকটা সেই পতিত স্বৈর শাসকের পদাঙ্ক অনুসরণ করছেন। আপনাদেরকে এখন বুঝতে হবে আপনারা কোন পথে যাবেন। বেগম খালেদা জিয়ার পথে যাবেন, নাকি শেখ হাসিনার সেই স্বৈর শাসনের আমলে যাবেন? ওইদিকে চলে যাবেন। ওইদিকে চলে গেলে সেটা পরিণতির কথা আমি নাই বললাম, সেটা ভবিষ্যতে বলবে। শেখ হাসিনা অনেক কিছু বলতো, আমেরিকা না গেলে 700 মধ্যে 13 নদী পার হয়ে আমেরিকা না গেলে কি হয়। আজকে বলা হচ্ছে যে এটা অনেকটা প্রকাশিত, বাংলা মানুষ এত বোকা না, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে সব দিকে ইয়ে হয়েছে, এবং 10% ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যেটা বিকালের দিকে করেছে। ফলাফল সবগুলো জামাতের পক্ষে আসছিল। হঠাৎ করে নির্বাচনের ফলাফল ঘোষণা বন্ধ 1.5-2 ঘন্টার মতো। এরপরে সব ধানের শেষ। এই নির্বাচনটা নিয়ে এই প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এই নির্বাচনটা আজকে শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসকে
প্রেসিডেন্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন। উনি কী জন্য লেগেছেন? উনি লেগেছেন কারণ উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন পপুলার ব্যক্তি এবং দেশের মধ্যে পপুলার ব্যক্তি এবং নোবেল লরিয়েট এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন মানুষকে যদি বিএনপি প্রেসিডেন্ট বানাতে পারে তাইলে দায়ভার এড়াতে পারবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের এবং বৈধতা পাবে সরকার এবং পার্লামেন্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস শুনেছি ডক্টর মোহাম্মদ ইউনূস কতগুলা কঠিন সত্য দিয়েছেন, এগুলো মানলে প্রেসিডেন্ট হবেন, নাইলে হবেন না। উনি সরাসরি বলে দিয়েছেন হি ইজ নট টু মাচ ইন্টারেস্টেড টু কাম ইন অ্যাজ এ প্রেসিডেন্ট। আমরা সবাই বলেছি ইউনূস, ডক্টর ইউনূস ক্ষমতাতে একেবারে গত 15-20 দিন আগে শেখ হাসিনার একটি অডিও ক্লিপ আমরা পেয়েছি, সেখানে বলছে দেখেন আপনারা দেখবেন এই ইউনূস ইলেকশন দিবে না, ইলেকশন দিলে সে ক্ষমতা ছাড়বে না। এখন তো নতুন সরকার ক্ষমতায় আসছে, তো ক্ষমতা না ছাড়লে তারেক রহমান কেমনে প্রধানমন্ত্রী হলেন, নতুন সংসদ কেমনে গঠিত হলো, বিরোধী দল কেমনে গঠিত হলো। এগুলি আসলে জুজুবুজি ভয়। আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে বাঘের ভয় দেখাতো মানে ঘুম পাড়াতো, আমাদেরকে বাঘের ভয় দেখায়, হালুমের ভয় দেখায়। এটা অনেকটা ওই রকম ডক্ট্রিন। সেই ডক্ট্রিন এখন বাংলার মানুষ বুঝবে না। ইন্টারনেট নিয়ে খেলা করে, মোবাইল নিয়ে, স্মার্টফোন নিয়ে খেলা করে। সেই বাংলার মানুষকে এখন ওই ডক্ট্রিন খাওয়াইলেও খাবে না। বাংলা মানুষ বুঝেছে যে এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং নির্বাচন ফলাফল যে পাল্টে দেওয়া হয়েছে, এটা আমার কথা না, এটা পত্রপত্রিকার কথা, এটা বিভিন্ন মিডিয়ার কথা। আমি ব্যক্তিগতভাবে কারোর শত্রু না, কারো না। তো যে কথাটা বলছিলাম, বেমালুম ভুলে গেছে। আজকে আপনারা ভুলে গেছেন। আমি আশঙ্কা করছি আপনাদের পরিণতি কি শেখ হাসিনার থেকে নাকি কোনো ভয়ঙ্কর হয়ে যাবে, সেটি আমি চিন্তা করছি। কারণ শেখ হাসিনার যে সাংগঠনিক দক্ষতা ছিল সেটা আপনাদের মধ্যে নাই। আওয়ামী লীগ একটি শক্তিশালী সাংগঠনিকভাবে খুব শক্তিশালী একটি রাজনৈতিক দল ছিল। পপুলারিটি না থাকতে পারে, কিন্তু দল হিসেবে খুব সাংগঠনিক শক্তিশালী ছিল, যেটা আপনারা না। আপনারা বলো যে আপনারা পপুলার দল মানুষ, সাধারণ জনগণের কাছে, কিন্তু সাংগঠনিকভাবে আপনারা শক্তিশালী না আওয়ামী লীগের মতো, যেটা বোঝা যায়। আপনাদের লোকজনে চাঁদাবাজি করে তারেক রহমান চেষ্টা করছে, উনি এসে বেশ কয়েক হাজার বরখাস্ত করেছে, কিন্তু করলে কী হবে, সেই আগের তিমির যে তিমির সেই তিমিরে রয়ে গেছে, যে ঘাট সেই ঘাটেই রয়ে গেছে। চাঁদাবাজি ঠিকই চলছে। এরকম নৈরাজ্য খুব বেশি দিন চলবে না, এটা একটু সতর্ক করছি আমি। যারা করছে তাদেরকে পরিবর্তন হয়ে যাবে। এরকম চলতে থাকলে মানুষ এগুলি অ্যাকসেপ্ট করবে না। খুব খারাপ চোখে দেখছে মানুষ এবং আন্তর্জাতিক কমিউনিটিও এটা খুব খারাপ চোখে দেখছে প্রতিনিয়ত বিএনপির এই কারণে, চাঁদাবাজির কারণে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং পপুলারিটি নিচের দিকে নেমে যাচ্ছে। তারেক রহমান নাকি এটা বলেছেন যে আমি আপনাকে চাই প্রেসিডেন্ট হিসেবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তখন উনি বললেন আমাকে কেন চান, আমি তো রাজনীতিবিদ নই, আমি তো একজন অর্থনীতিবিদ। তখন উনি বলেন সেই অর্থনীতিবিদ হওয়াতে আপনাকে আরও বেশি দরকার। তো তখন উনি এই শর্তগুলো দিয়েছেন, কঠিন শর্তগুলো। এগুলো মানলে উনি আসবেন, না মানলে উনি থাকবেন না। দেখা যাক আমাদের ভাগ্যে, বাংলার মানুষের ভাগ্যে কি আছে। একটা রেফারেন্ডাম, একটা গণভোট দেওয়া হয়েছে, সেই গণভোটে হ্যাঁ ভোটে 66% ভোট পড়েছে। সেটা বিএনপিকে একটু অনুধাবন করা উচিত ছিল, যদি দূরদৃষ্টি সম্পন্ন হতো বিএনপি। সেটা তারা অনুধাবন করেনি। শপথ গ্রহণের সাথে সাথে তারা পল্টি নিয়েছে এবং তারা পল্টি নিয়েছে, শপথ গ্রহণের সাথে সাথে তারা পল্টি নিয়েছে। এটা ঠিক না। এগুলা নিজের দলের ক্ষতি হচ্ছে, পপুলারিটি চলে যাচ্ছে। ক্ষমতা আজীবন কারোর কাছে থাকে না। ফেরাউনের কাছে আজকে ক্ষমতা নেই, নমরুদের কাছে ক্ষমতা নাই, জাতদের কাছে ক্ষমতা নেই। তো ক্ষমতা চিরদিন থাকে না। তার মধ্যে যদি উল্টা করে এভাবে চালে, তাহলে আরও থাকবে না ক্ষমতা। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।